ধ্বংসাত্মক মানসিকতার কারণে ঝুঁকিতে সভ্যতা, কপ সম্মেলনের প্রধান উপদেষ্টা। যুব শক্তিকে কাজে লাগিয়ে নতুন ভিত্তি স্থাপনের তাগিদ। Today's generation of youth will do the rest. They love their planet. I hope you'll join me in this dream. If we all dream together, it will happen. পঙ্গু হাসপাতালে গণ অভ্যুত্থানে আহতদের দেখতে যেয়ে তোপের মুখে স্বাস্থ্য উপদেষ্টা। দুপুর থেকে আগারগাঁয়ে সড়ক অবরোধ। ফর্ম ফিল আপ করার পরও আমরা জুলাই ফাউন্ডেশনের টাকা এখনো পাইনি। দরকার এখানে রাতও কাটাবো, তারপরেও মনে করেন যে উপদেষ্টা না আসা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। অন্তর্বর্তী সরকারের সব সংস্কারে হাত দেওয়ার প্রয়োজন নেই, ঠাকুরগাঁয়ে মির্জা ফখরুল। দেশ ধ্বংসের পরও অনুশোচনা নেই, শেখ হাসিনার মন্তব্য রিজভী। সোহরাওয়ার্দী উদ্যানেই হবে অমর একুশে বইমেলা, আশা উপদেষ্টা ফারুকী। বাংলা একাডেমিকে ঢেলে সাজানোর কথা বললেন ডিজি। এক যুগে রেলের লোকসান 17,000 কোটি টাকা, বেসরকারি খাতে 32 ট্রেনই পরিচালনা করছেন সাবেক ছাত্রলীগ নেতা। আয় বাড়াতে নতুন খাত সৃষ্টির তাগিদ। আগের সরকারের নৈরাজ্যে কমছে না নিত্যপণ্যের দাম, মন্তব্য অর্থ উপদেষ্টার। বললেন, অন্তর্বর্তী সরকারের ফুটপ্রিন্ট মুছে ফেলতে পারবে না রাজনৈতিক দল। দুর্নীতির বিষয়ে বিটিভির সাবেক জিএম মাহফুজাকে দুদকে জিজ্ঞাসাবাদ। 21 কোটি টাকা আত্মসাৎ সম্পর্কে জানতে চাইলে চটলেন সাংবাদিকদের ওপর। পৃথিবীকে বাঁচাতে নতুন সভ্যতা গড়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেজন্য নতুন জীবনধারা বা লাইফস্টাইল গড়ে তোলার তাগিদ ছিল নোবেলজয়ী ডক্টর ইউনূসের। তার বিশ্বাস, শূন্য নেট কার্বন নিঃসরণ, শূন্য দারিদ্র্য আর শূন্য বেকারত্ব, এই 3-0 ধারণা বাস্তবায়ন করতে না পারলে পৃথিবীকে টিকিয়ে রাখা কঠিন। আজারবাইজানের বাকু থেকে মাহফুজ মিশু রিপোর্ট। সরকার প্রধান হিসেবে জলবায়ু সম্মেলনে প্রথমবার নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। মূল ভেন্যুতে আসতে যেতেই অনেক শুভাকাঙ্ক্ষীর সাথে দেখা হয় তার, চলে কুশল বিনিময়, ছবি তোলা। Mr. President and distinguished ladies and gentlemen. বুধবার সরকার প্রধান হিসেবে জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন প্রফেসর ইউনূস। সেখানে শুরুতেই জলবায়ু পরিবর্তনের যে ভয়াবহ প্রভাব, তার কারণ নিয়ে কথা বলেন তিনি। We, the human inhabitants of this planet, are the cause of the destruction of the planet. We are doing it deliberately. We have chosen a lifestyle which works against the environment. We justify this with an economic framework which is considered as natural as the planetary system. জলবায়ু পরিবর্তন ইস্যুতে নতুন দৃষ্টিভঙ্গির কথাও বিশ্ব নেতাদের সামনে তুলে ধরেন বাংলাদেশের সরকার প্রধান। It will be based on zero waste. It will limit consumption to essential needs, leaving no residual waste. This lifestyle will also be based on zero carbon, no fossil fuel, only renewables. বহুল আলোচিত 3-0 ধারণা বাস্তবায়নেও সবাইকে তাগিদ দেন প্রফেসর ইউনূস। Each young person will grow up as a 3-0 person. Zero net carbon emissions, zero wealth concentration through building social businesses only, and zero unemployment by turning themselves into entrepreneurs. Each person will grow up as a 3-0 person and will remain a 3-0 person all his or her life. বিভিন্ন দেশের বিজ্ঞানী, নীতি নির্ধারক আর অধিকার কর্মীদের তরুণ প্রজন্মের হাত ধরে নতুন পৃথিবী গড়ার যুদ্ধে সামিল হওয়ার আহ্বান ছিল তার। I hope you'll join me in this dream. If we all dream together, it will happen. বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর সাথে ন্যায্য আচরণ করারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা।
জলবায়ু ইস্যুতে নতুন যে ভাবনার কথা বিশ্ব নেতাদেরকে শোনালেন প্রফেসর ইউনূস তা কতখানি গ্রহণযোগ্য হবে তা হয়তো সময় বলে দেবে। কিন্তু এই জলবায়ু পরিবর্তনের বিশাল ক্ষতির পেছনে শিল্পোন্নত দেশগুলোর মানুষের ভোগবিলাসী জীবন আর তাদের অপচয় যে অনেকাংশেই দায়ী তা বিশ্ববাসীর সামনে নতুন করে উন্মোচন করলেন বাংলাদেশের এই সরকার প্রধান। আর সেই পথ পরিহারের আহ্বান জানিয়ে তরুণদেরকে ডক্টর ইউনূস বললেন ৩-০ যে নীতি তা বাস্তবায়ন করলেই বদলে যাবে পৃথিবী। মাহফুজ মিশু, যমুনা নিউজ, বাকু, আজারবাইজান। ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুককে সঙ্গে নিয়ে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে তাদের তোপের মুখে হাসপাতাল ছাড়লেন স্বাস্থ্য উপদেষ্টা। রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে এই ঘটনা ঘটে। জানা যায় সকালে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক সহ নিটোরে আহতদের দেখতে যান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এ সময় প্রোটোকলে থাকা এক দায়িত্বরত ব্যক্তির বিরুদ্ধে রোগীকে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে। এরপর শুরু হয় হট্টগোল। এ সময় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অর্থ না পাওয়ার অভিযোগও তোলেন অনেকে। তোপের মুখে দ্রুত হাসপাতাল ছাড়ার চেষ্টা করেন উপদেষ্টা ও ব্রিটিশ হাই কমিশনার। তবে বিক্ষোভকারীরা তাদের গাড়ি ঘিরে ধরেন। এক পর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের সহযোগিতায় তারা হাসপাতাল থেকে চলে যান। এরপর নিটোরের গেট বন্ধ করে রাস্তায় অবস্থান নেন বিক্ষোভকারীরা। এতে যানজট দেখা দেয়। আমরা 2 মাস 3 মাস ধরে আমরা এখানে ভর্তি আমরা পাইনি। ফর্ম ফিল আপ করার পরও আমরা কি জুলাই ফাউন্ডেশনের টাকা এখনো পাইনি। আমরা চাচ্ছি মানে উপদেষ্টা এখানে আসবে, আমাদের কথাগুলো শুনবে এবং তার কথাগুলো আমাদের শুনবে, আমাদের কথাগুলো শুনবে, তারপর দেখে আমরা এতে যাবো। রাজপথে আসি থাকবো, দরকার এখানে রাতও কাটাবো, তারপরেও মনে করেন যে উপদেষ্টা না আসা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। তাদের অনেকগুলো দাবি আছে, এই দাবি সম্পর্কে আমার মনে হয় ওনাদের সাথে কথা বলাটাই সবচেয়ে যৌক্তিক। রাজধানী শেরে বাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরের সামনে আছেন সহকর্মী আব্দুল্লাহ তুহিন। যাচ্ছি তার কাছে। তুহিন, সড়কের এখন কি অবস্থা? পরিস্থিতি স্বাভাবিক করতে কোনো পদক্ষেপ কি নেওয়া হয়েছে? দেবাশিস, আমি বলবো খুবই ভয়াবহ অবস্থা। আজকে অফিস ছুটির পর থেকে আপনি জানেন যে এমন একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেখানে পঙ্গু হসপিটাল শুধু নয়, সারা বাংলাদেশ থেকে যেখানে রোগীরা আসেন, ন্যাশনাল ইনস্টিটিউট, চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট, ন্যাশনাল সায়েন্স ইনস্টিটিউট, বক্ষব্যাধি, এমনকি সোহরাওয়ার্দী হৃদরোগের এরকম গুরুত্বপূর্ণ 8-10টি হসপিটালের এরিয়ায় সে দুপুর 2টা থেকে এখানে সড়ক বন্ধ করে আছে। আহত পঙ্গু কিছু যারা চিকিৎসা নিচ্ছিলেন এখানে, তারা এখানে আসছে, তাদেরকে সরানোর এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেই। অর্থাৎ পুলিশের কেউ বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু তারা নিরুপায়, তাদের কথা কেউ শুনছেন না। উপদেষ্টাদের পক্ষ থেকে কেউ না আসা পর্যন্ত এই সড়ক ছাড়বে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। কারণ তারা যে চিকিৎসা পেয়েছেন তাতেও তারা সন্তুষ্ট না। তাদের অনেকের উন্নত চিকিৎসা দরকার, সেই উন্নত চিকিৎসা তারা পাচ্ছেন না। অনেকের বিদেশি চিকিৎসা প্রয়োজন, সেটাও তাদের পর্যাপ্ত সহযোগিতা না পেলে সেটা পাচ্ছেন না। সে দাবিতে তারা এখন পর্যন্ত তাদের দাবিতে অনড় আছেন। আপনি জানেন যে বিজয়নগর থেকে শুরু করে বিজয়নগর মিরপুর রোডের এদিকে মিরপুর থেকে যাত্রা গাবতলী রোড, অর্থাৎ এই দুটো প্রধান সড়ক সেই বেলা 2টা থেকে বন্ধ হয়ে আছে। বিকেলের পর থেকে তো ভয়াবহ পরিস্থিতি। রাস্তার দুই পাশে, আমি এক পাশ দেখাচ্ছি, কিন্তু দুই পাশে বন্ধ হয়ে আছে। এটি উপদেষ্টাদের পক্ষ থেকে কেউ না আসলে তারা এখান থেকে সরবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। দেবাশিস, ধন্যবাদ তুহিন যুক্ত হবার জন্য। অন্তর্বর্তী সরকারের সব ধরনের সংস্কারে হাত দেওয়ার খুব বেশি প্রয়োজন নেই, নির্বাচিত সংসদ সেই কাজগুলো করবে, এমন মন্তব্যই করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোনো দলকে নিষিদ্ধ করা রাজনৈতিক দলের কাজ নয় বলেও মনে করেন বিএনপির এই নীতি নির্ধারক। উত্তরাঞ্চল সফরের দ্বিতীয় দিনে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা মহাসচিবের সাথে দেখা করেন। পরে নিজ বাসভবনে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোশ্যাল মিডিয়া চালানো হচ্ছে। উপদেষ্টা নিয়োগে রাজনৈতিক দলগুলোর পরামর্শ নেওয়ার প্রচলন নেই উল্লেখ করে ফখরুল বলেন, এটা সম্পূর্ণ প্রধান উপদেষ্টার এখতিয়ার। তবে অন্তর্বর্তী সরকারের সব ধরনের সংস্কারে হাত দেওয়ার খুব বেশি দরকার নেই বলেও মনে করেন তিনি।
দেশের রাজনৈতিক সংকট মোকাবেলা, অর্থনৈতিক সংকট মোকাবেলা সব কিছুর জন্য এখন একটা নির্বাচিত সরকার, নির্বাচিত পার্লামেন্ট অত্যন্ত জরুরি। সরকারের খুব সতর্ক ভূমিকা পালন করা উচিত। যাদেরকে তিনি যাদেরকে নেবেন তারা যেন বিতর্কিত না হয়, এই বিষয়টা তাদের লক্ষ্য করা উচিত তাদের নিজেদের স্বার্থেই। বিএনপি এখন সম্পূর্ণ নির্বাচনমুখী বলে জানান মির্জা ফখরুল। বলেন, কোনো দল নিষিদ্ধ করা রাজনৈতিক দলের কাজ নয়। দ্য পিপল উইল ডিসাইড যে কে রাজনীতি করবে কে করবে না, অ্যান্ড থ্রু ইলেকশন, নির্বাচনে যারা আপনার জনগণের কাছে খারাপ হয়ে যাবে তারা আপনার বাতিল হয়ে যাবে অথবা পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে। সবচেয়ে জরুরি যে জিনিসটা প্রয়োজন সেই জিনিসটা হচ্ছে যে একটি একদম অবাধ, নিরপেক্ষ, সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন। প্রশাসনের প্রতি চাপ প্রয়োগ না করতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটা খুব পরিষ্কারভাবে বলা আছে। আমিন বাবু, যমুনা নিউজ। দেশকে ধ্বংস করার পরও শেখ হাসিনার কোনো অনুশোচনা নেই, ফের দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। দুপুরে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের সাবেক কোষাধ্যক্ষ কামরুজ্জামান জাপানের রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন। রিজভী বলেন, শেখ হাসিনার মানসিকতাই সন্ত্রাসী মানসিকতার, এজন্য পাশের দেশ থেকেই মাঝে মাঝে হুঙ্কার দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। ষড়যন্ত্রের ধারাবাহিকতায় নূর হোসেন দিবসেও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে শেখ হাসিনা। বলেন, সংস্কার দীর্ঘমেয়াদী হলে নানা ধরনের ষড়যন্ত্রের ফন্দি ফিকির হতে পারে, আবারও যেন ফ্যাসিবাদী শাসনের পুনরুত্থান না হয় সে বিষয়ে দেশের মানুষকে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি। এ সময় শেখ মুজিবুর রহমানের ছবি ইস্যুতে বলেন, ভেবেছিলাম বঙ্গভবনের যেখানে সব রাষ্ট্রপতির ছবি থাকে সেখান থেকে ছবিটি সরানো হয়েছে, এজন্য তার বিরোধিতা করেছিলেন। তিনি যে গোটা দেশকে এক ভয়ঙ্কর প্রেত পুরীতে পরিণত করেছেন, পিশাচ দ্বীপে পরিণত করেছেন, এই জন্য ওনার কোনো অনুশোচনা নেই। সুতরাং এই স্বর্গরাজ্য হারানোর একটা মনোযন্ত্রণতা রয়েছেই। এই কারণেই তিনি যত ধরনের ষড়যন্ত্র, নীল নকশা সেটা তিনি করার চেষ্টা করে যাচ্ছেন। সোহরাওয়ার্দী উদ্যানেই হতে যাচ্ছে বাঙালির প্রাণের মেলা অমর 21শে বইমেলা। বাংলা একাডেমির মহাপরিচালক জানিয়েছেন, চিরচেনা পরিবেশেই মেলা আয়োজনের আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসছে। যমুনা নিউজকে তিনি জানিয়েছেন, বাংলা একাডেমিকে ঢেলে সাজানোর নানা পদক্ষেপের কথাও। সহকর্মী ফারহানা ন্যান্সি জানাচ্ছেন বিস্তারিত। স্বাধীনতা স্তম্ভ দ্বিতীয় ও তৃতীয় প্রকল্পের কারণে সোহরাওয়ার্দী উদ্যানে বসবে না বইয়ের রাজ্য। গত বছরই জানানো হয়েছিল এমন সিদ্ধান্ত। এরই ধারাবাহিকতায় গত 6 নভেম্বর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয় বাংলা একাডেমিকে। এরপরই শুরু হয় আলোচনা সমালোচনা। সচিবালয়ে সেই আলোচনার শেষটা টানেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। বলেন, প্রাণের মেলা সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হওয়ার চেষ্টাটা চলছে জোরে সোরে। আমরা একটা পজিটিভ আউটকামের দিকে যাচ্ছি এবং বইমেলা আশা করা যায় যেখানে হতো সেখানেই হবে এবং সুন্দর আয়োজনে হবে এবং কোনো ধরনের ঝামেলা হবে না। ইতিমধ্যেই 3 মন্ত্রণালয় একসঙ্গে নিয়ে কাজ করছে। গণ অভ্যুত্থানের পর একাডেমির মহাপরিচালকের দায়িত্ব নেওয়া অধ্যাপক মোহাম্মদ আজম জানালেন, কেটে যাচ্ছে সব সংশয়। বাংলা একাডেমির চিরচেনা উঠোনের পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানেও বসবে প্রাণের মেলা। গতকালই আমাদের সংস্কৃতি উপদেষ্টা মহোদয় এই ব্যাপারে খুবই তৎপর হয়েছেন, আমি জানি এবং খবর পেয়েছি, এবং আমরা আশা করি হয়তো আজকালের মধ্যে আমরা একটা অফিসিয়াল সুখবর পাবো যে আমরা ওই বরাদ্দ পাবো, এটা আশা করি। নিয়মিত কাজের পাশাপাশি বাংলা একাডেমিকে ঢেলে সাজানোর প্রক্রিয়া চলমান থাকবে জানিয়েছেন মহাপরিচালক। বলেছেন, বন্ধ হয়ে যাওয়া লেখক প্রকল্প আবারও চালু সহ প্রবন্ধ গবেষণায় বৃত্তি দেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে। 1 বছর মেয়াদী 10টা গবেষণা প্রকল্পে আমরা বৃত্তি দেব, এটা আমরা চূড়ান্ত করেছি, অনুমোদন নিয়েছি আমাদের কার্যনির্বাহী পরিষদের, এবং বাংলা একাডেমির নিজস্ব অর্থায়ন এটা আমরা এখন করছি। আমরা ভাবছি যে লেখক প্রকল্প আবার কিভাবে চালু করা যায় খুব শিগগির। আগামী 6 মাসের মধ্যে পুরো একাডেমিকে ডিজিটালাইজেশনের আওতায় আনার লক্ষ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের সাবেক এই অধ্যাপকের। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। জলবায়ু সম্মেলনের খবর কাভার করতে আজারবাইজানের রাজধানী বাকুতে আছেন সহকর্মী আহমেদ রেজা। যাচ্ছি তার কাছে। রেজা, ডক্টর ইউনূসের আজ আর কোনো কর্মসূচি আছে কিনা বিস্তারিত জানতে চাই। দেবাশিস, বেশ কয়েক কর্মসূচি থেকে ইতিমধ্যে তিনি অংশগ্রহণ করেছেন। মূলত সকালবেলা থেকেই তিনি বেশ কয়েকটি
আন্তর্জাতিক ইভেন্ট এবং সেখানে দ্বিপক্ষীয় ভাবেও কিন্তু আলাদা আলাদাভাবে কথা বলেছেন। ফলে আজকে যেই কার্যক্রমগুলো সেগুলো আসলে তেমনটি নেই, তবে তিনি আসলে কয়েক দফায় কথা বলেছেন আসলে বিভিন্ন মাধ্যমে। মূলত যেই গুরুত্বটি তিনি দিয়েছেন সেটি হচ্ছে যে তরুণ নেতৃত্বকে এগিয়ে আসতে হবে পৃথিবীকে ভালো রাখার জন্য, সেটি তিনি বারংবার বলেছেন এবং জানাতে চেয়েছেন যে আজকের যে সংকটটি রয়েছে, যেই সংকটগুলো আমরা সবাই আসলে মিলে একসাথে সেই সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি, সেই সংকট নিরসনে আসলে তরুণদের বড় ধরনের ভূমিকা রয়েছে। এবং তিনি সেখানে একটি বাংলাদেশের উদাহরণ টেনেছেন যে বাংলাদেশের তরুণরা যেভাবে একটা বড় ধরনের পরিবর্তন এনেছেন, সেই পরিবর্তনের গল্প কিন্তু বিশ্বজুড়ে তৈরি করা যায় সেটির কথা বলেছেন। এবং একটু আগে তিনি গণমাধ্যমে কথা বলছিলেন, গণমাধ্যমে কথা বলার সময় তিনি আসলে জানাচ্ছিলেন যে এই যে জলবায়ু সম্মেলন চলছে সেখানে আসলে বিভিন্ন যে আন্তর্জাতিকভাবে সেই কাজকে কিভাবে ত্বরান্বিত করা যায় সেটির কথা তিনি বলছিলেন। একটু আগে প্রশ্ন হচ্ছিল যে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব পরিবর্তন আসায় সেটি আসলে কোনো ধরনের প্রভাব পড়বে কিনা এই জলবায়ু কার্যক্রম চালাতে, সেটিও তিনি বলেছেন যে নতুন নেতৃত্ব অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প, তিনি হয়তো বুঝবেন যে তিনি 2016 সালে যখন ক্ষমতা ছিলেন তখন যে পরিস্থিতি ছিল সেটি থেকে কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন হয়েছে, অর্থাৎ সংকট আরো বেড়েছে। ফলে সেটিকে প্রাধান্য দিয়ে তিনি এই যে এবারে যে জলবায়ুর যে সমস্ত প্রয়োজনীয় দিকগুলো রয়েছে সেখানে তিনি সম্মতি জ্ঞাপন করবেন এবং সেখানে কার্যক্রম আরো বাড়বে। অর্থাৎ ধনী দেশগুলো, যুক্তরাষ্ট্রের মতো ধনী দেশগুলো তাদের কার্যক্রম বাড়ানোর জন্য তিনি আহ্বান জানিয়েছেন। একই সাথে তিনি কিন্তু একটি কথা বলেছেন, তার যে 3-0 যে নীতি রয়েছে সেই 3-0 নীতির মাধ্যমে অর্থাৎ সেটিকে কিভাবে তরুণদের মাধ্যমে কাজে লাগিয়ে আরো বেশি ত্বরান্বিত করা যায় সেই কথাও কিন্তু তিনি জানিয়েছেন। দেবাশিস, ধন্যবাদ রেজা যুক্ত হবার জন্য। দ্রব্যমূল্য কমতে সময় লাগবে, আগের সরকারের নৈরাজ্যের কারণে বাজারে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, আগের সরকারের অনেক বকেয়া ছিল, সেগুলোর কিস্তি শোধ করতে হচ্ছে এই সরকারকে। জানান, ষষ্ঠ সপ্তম শ্রেণী ইবতেদায়ী ও কারিগরি বোর্ডের বই ছাপানোর জন্য অনুমতি দেয়া হয়েছে, জানুয়ারিতে বই দেয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি। উপদেষ্টা জানান, সার ও গম আমদানির সিদ্ধান্ত ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটিতে পাঠানো হয়েছে। LNG আমদানির অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান তিনি। কোনো চাপ নেই, আমরা কিস্তি দিচ্ছি আগের এরিয়ারের যে সারের যে আগের যে অনেকগুলো বকেয়া পাওনা ছিল আগের সরকারে, এইগুলো আমরা অলরেডি শোধ করে দিয়েছি, কিছু কিছু আবার জমা হচ্ছে, সেগুলো আমরা দেব। প্রতিষ্ঠান ভালো না হলে ভালো প্রকল্প নিলেও বাস্তবায়ন করা কঠিন, এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, পরিবর্তিত সময়ে সংস্কার কাজ এগিয়ে চলছে, অন্তর্বর্তী সরকারের ফুটপ্রিন্ট মুছে ফেলতে পারবে না কোনো রাজনৈতিক দল। PKSF এর আলোচনা সভায় বলা হয়, দারিদ্র্য নির্মূলে বড় ভূমিকা রেখেছে ক্ষুদ্র ঋণ, প্রান্তিক মানুষের সক্ষমতা বাড়াতে এই খাতের অর্থায়ন বাড়াতে হবে। প্রান্তিক মানুষদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে ক্ষুদ্র ঋণ কার্যক্রম। দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে উদ্যোক্তাকে সহায়তা দেয় ক্ষুদ্র ঋণ। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন বা PKSF এর 35 বছর পদার্পণ উপলক্ষে আলোচনায় তুলে ধরা হয় সফলতার নানা গল্প। ঘুরে দাঁড়াতে সহায়ক ভূমিকা রাখে ক্ষুদ্র অর্থায়ন। কেমন দিন আমার চলে গেছে যে আমি আজ দুপুরে ভাত খেয়েছি আর কাল দুপুরে ভাত খেয়েছি। 20 শতাংশ জমিতে আমি খুবই অল্প সময়, মাত্র 70 দিনে 55 মনের মতো বিটরুট উৎপাদন করি। আমার প্রতিষ্ঠান প্রতি মাসে $15,000 মার্কিন ইনকাম করছে। বলা হয়, উন্নয়ন হতে হবে অন্তর্ভুক্তিমূলক, তা না হলে টেকসই অর্থনীতির লক্ষ্যে পৌঁছা অসম্ভব। কৃষি পণ্যের প্রসেসিং, মার্কেটিং, তারপর এটার মধ্যে আরো কিছু কিছু সমস্যা আছে, জাতীয় সমস্যা। এটা এই সেমি ফর্মাল বা ইনফর্মাল সেক্টরটা এখন যে একটা ফুল ব্লোন রেগুলেটরি সেক্টর, ফর্মাল ফাইন্যান্সিয়াল সেক্টর, এটাতে PKSF এর মুখ্য একটি ভূমিকা ছিল। আর্থিক প্রতিষ্ঠানে সংস্কার কার্যক্রম এরই মধ্যে শুরু হয়েছে। অর্থ উপদেষ্টা মনে করেন, দীর্ঘমেয়াদে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করবে রাজনৈতিক সরকার। সংস্কার করতে চেষ্টা করছি, সংস্কার আগেও করেছি, কিন্তু শর্ট টার্ম কিছু আমরা করবো, মিড টার্ম, লং টার্ম গুলো পলিটিক্যালি সে করবে। আমরা একটা ফুটপ্রিন্ট রেখে যাবো যে অ্যাটলিস্ট এইটার উপর দিয়ে আপনি হাঁটবেন। আপনারা আমাদের ফুটপ্রিন্টটা অ্যাভয়েড করতে পারবেন না, কারণ আমরা যেটা করবো জনগণের ভালোর জন্য, জনগণই আপনাদের চাপ দেবে। সরকারের এই নীতি নির্ধারক মনে করেন, মানুষের কষ্ট হচ্ছে, কিন্তু মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ একক কোনো প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব না। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। দুর্নীতির বিষয়ে প্রশ্ন করায় এবার সাংবাদিকদের উপরই চটলেন বিটিভির সাবেক GM
মাহফুজা আক্তার। প্রশ্নের কোনো সদুত্তর না থাকায় এক পর্যায়ে ক্যামেরার সামনেই অনেকটা দৌড়ে পালান তিনি। দুপুরে এমনই ঘটনা ঘটেছে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে। 21 কোটি টাকার দুর্নীতির বিষয়ে দুদকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় বিটিভির এই সাবেক জিএমকে। 2007 সালে প্রযোজক হিসাবে বিটিভিতে যোগদান করেন মাহফুজা আক্তার। নিয়োগের পর থেকেই তার বিরুদ্ধে উঠে বিভিন্ন দুর্নীতির অভিযোগ। সর্বশেষ 2024 সালের জানুয়ারি মাসেই মাহফুজা আক্তারের বিরুদ্ধে 21 কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে। এত সব অভিযোগ থাকার পরও আওয়ামী লীগ সরকারের আমলে মাহফুজা আক্তারের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং সাবেক প্রধানমন্ত্রী বিটিভি পরিদর্শনের সময় মাহফুজা আক্তারের মায়াকান্না সকলেরই নজর কাড়ে। বুধবার দুপুরে বিটিভির এই কর্মকর্তার সম্পদ ও দুর্নীতির বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে তাকে দুদকে তলব করা হয়। তবে সাংবাদিকদের প্রশ্নে বারবার রেগে ওঠেন মাহফুজা আক্তার। নিজের অবস্থানের বিষয়ে কোনো স্পষ্ট জবাব না দিয়ে উল্টো সাংবাদিকদেরই কথা শোনান। জিজ্ঞাসাবাদের জন্য 5 ঘন্টারও বেশি সময়ে দুদকে থাকেন মাহফুজা আক্তার। বিগত 15 বছরে শিল্পী, কলাকৌশলী, ঠিকাদার সহ সংশ্লিষ্টদের কাছ থেকে ঘুষ গ্রহণ, সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ ও অনুষ্ঠান না বানিয়ে বিলের কোটি কোটি টাকা উত্তোলন করার অভিযোগ আছে বিটিভির এই কর্মকর্তার বিরুদ্ধে। দুদক নীতিমালা যেটা আছে তার ভিত্তিতেই অনুসন্ধান পর্বে ওনাদের সম্পদ বিষয়গুলো খোঁজখবর নেওয়ার জন্য ওনার একটা বক্তব্য নেওয়া হয়। এক পর্যায়ে দৌড়ে দুদক কার্যালয় ত্যাগ করেন। ছাত্র জনতার আন্দোলনের সময় বিটিভির সাবেক জিএম মাহফুজা আক্তারের পক্ষ থেকে মামলা করা হয়। সেখানে বিএনপি জামাতের শীর্ষ নেতা সহ 3 থেকে 4 হাজার নেতাকর্মীকে আসামি করা হয়। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীতে বিশাল আয়োজনে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের বিরুদ্ধে অভিযানে নেমে শ্রমিকদের তোপের মুখে পড়েছেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। দিনভর অভিযানের কথা থাকলেও মাত্র একটি কারখানা সিলগালা করে ফিরে যায় যৌথ বাহিনী। কারখানা থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ও কাঁচামাল। 4 প্লাটুন সেনা সদস্যের সাথে পুলিশ এবং র্যাব বুধবার সকাল 11টার দিকে পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে রাজধানীর চকবাজারে শুরু হয় বিশাল আকারের এই অভিযান। শুরুতেই কামালবাগের 3 তলার একটি ভবনের 2য় তলায় মিলে নিষিদ্ধ পলিথিন কারখানার সন্ধান। তালা ভেঙে ভিতরে ঢুকতেই দেখা মেলে এলাহি কাণ্ড। ভারী ভারী মেশিনারিজের বিশাল এই কারখানায় রাত দিন চলে নিষিদ্ধ পলিথিন ব্যাগ তৈরির কাজ। কিন্তু আগেই পালিয়ে যায় মালিক শ্রমিকরা। পরে কারখানা থেকে উদ্ধার করা হয় অন্তত 50 বস্তা নিষিদ্ধ পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামাল। বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ার পর সিলগালা করে দেয়া হয় কারখানাটি। 30শে নভেম্বর পর্যন্ত আমরা এসে তাদেরকে বুঝিয়ে গেছি তো 1 নভেম্বর থেকে তারা এই উৎপাদন প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখে। তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে তারা আমাদের মুভমেন্ট জানতে পেরে কিন্তু তালা লাগিয়ে চলে গিয়েছে। তো আমরা আজকে যে মালামালগুলো আমাদেরকে নিয়ে যাওয়া সম্ভব সেগুলো আমরা নিয়ে যাচ্ছি এবং পাশাপাশি আমরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে যাচ্ছি যাতে পরবর্তীতে কার্যক্রম চালাতে না পারে। অভিযানের এক পর্যায়ে বিক্ষোভ শুরু করেন কারখানার শ্রমিকরা। স্লোগান দিতে থাকেন অভিযানের বিরুদ্ধে। তাদের অভিযোগ, পুরান ঢাকার শতাধিক পলিথিন তৈরির কারখানায় কাজ করেন লক্ষাধিক শ্রমিক। বিকল্প কাজের ব্যবস্থার দাবি তাদের। বাংলাদেশ এখন যে অর্থনৈতিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, এটা পলিথিন বন্ধ করার কোনো সময় না। ঠিক আছে, আপনারা পলিথিন বন্ধ কেন করবেন? আপনারা একটা বিকল্প করেন, পলিথিন আপনি সাইড হয়ে যাবে। আপনারা পলিথিন বন্ধ করে দিবেন, কোনো সমস্যা নাই, বন্ধ করে দেন। কিন্তু লক্ষ লক্ষ যে শ্রমিক আছে ওদের কর্মসংস্থান বন্ধ করে তারপরে আপনারা এটার ব্যবস্থা করেন। ছোট বড় মিলে 5000 উপরে কারখানা আছে, আপনারা একটা কর্মস্থান যোগাই দিতে পারছেন? এই যে পলিথিনে যারা কাম করে সব মূর্খ। হ্যাঁ, মূর্খ, তারা কি করে খাইবে এটা কোন? শ্রমিকদের বিক্ষোভে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিয়ন্ত্রণে নেয় সেনাবাহিনী। পরে অভিযানের নেতৃত্ব দেয়া রুবিনা ফেরদৌসির নির্দেশে অভিযান সমাপ্ত করে ফিরে যায় যৌথ বাহিনী। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। একযুগে প্রায় 17,000 কোটি টাকা লোকসান গুনেছে রেলওয়ে। বছর বছর আয়ের হিসাব থাকলেও ব্যয়ের সঠিক হিসেব নিয়ে
মুখ খুলতে চান না কর্মকর্তারা। অভিযোগ, দুর্নীতি আর অনিয়মের মাধ্যমে দেয়া বেসরকারি খাতের ৩৭ ট্রেনের ৩২টি পরিচালনা করছে সাবেক এক ছাত্রলীগ নেতা। লোকসান কমাতে খাতোয়ারি আয় ব্যয়ের হিসেব নির্দিষ্ট করার উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। অপরদিকে আয় বাড়াতে নতুন খাত সৃষ্টির উদ্যোগ নিয়েছে সংস্থাটি। রিয়াজ রায়হানের রিপোর্ট, ছবি তুলেছেন রানা হোসেন। লোকসান আর রেল যেন মুদ্রার এপিঠ ওপিঠ। বিনিয়োগ হয়েছে হাজার হাজার কোটি টাকা, বেড়েছে টিকিটের মূল্য, কিন্তু তারপরও লাভের স্টেশনে ভিড়তে পারেনি জনপ্রিয় এই পরিবহন। লাভের আশায় বেসরকারি ব্যবস্থাপনায় ছেড়ে দেওয়া হয়েছে ৩৭টি ট্রেন, কিন্তু তাতেও গুরুতর অনিয়ম আর স্বজনপ্রীতি। বেসরকারি ট্রেনগুলোর মধ্যে ৩২টি ট্রেনই পরিচালনা করছেন সাবেক ছাত্রলীগ নেতা সালাউদ্দিন রিপন ও তাঁর স্ত্রী। অভিযোগ আছে, সাবেক রেলমন্ত্রী মজিবুল হক ও নুরুল ইসলাম সুজনের কল্যাণে রেলের সাথে অসম চুক্তি বহাল রাখতে সমর্থ হয়েছেন তারা। ট্রেন চলে বেসরকারি খাতে, অথচ জ্বালানি, মেরামত, রক্ষণাবেক্ষণ সব খরচই বহন করে কর্তৃপক্ষ। শুধু প্রতি ট্রিপে কোচ প্রতি নির্ধারিত টাকা দেবেন ইজারাদাররা। এ বিষয়ে জানতে সালাউদ্দিন রিপনকে ফোন করা হলেও কোনো সাড়া মেলেনি। নানা সমালোচনার পর চলতি সপ্তাহে বেসরকারি খাতে পরিচালিত ২৪টি ট্রেনের ইজারা ডিসেম্বর থেকে বাতিল করে নতুন দরপত্র আহ্বান করার কথা জানায় রেল মন্ত্রণালয়। এ নিয়ে কথা বললেও রিপন-উল্লাহ দম্পতি ও এ খাতের ব্যয়ের হিসাবের ব্যাপারে কথা বলতে রাজি হননি রেল কর্তৃপক্ষ। আসলে লিজকৃত ট্রেনের যে বিষয়টি, ওটি মন্ত্রণালয় থেকে নির্দেশনা পাওয়া গেছে এবং সেটি আবার নতুন করে টেন্ডারের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এবং যেহেতু টেন্ডার কার্যক্রমটা আমাদের জোন থেকে পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চল থেকে করা হয়, অ্যাকর্ডিংলি আমরা পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চলকে সেই মন্ত্রণালয় নির্দেশনা পাঠিয়েছি এবং দ্রুততার সঙ্গে তারা কার্যক্রমগুলো করবে। বিগত সরকারের সবশেষ রেল মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে ব্যয়ের হিসাব দিতে না পারায় ক্ষোভ জানান কমিটির সদস্যরা। সেখানে উপস্থাপিত হিসাবে বলা হয়, ২০১৮-১৯ অর্থ বছরে প্রতি কিলোমিটারে যাত্রী প্রতি খরচ হয়েছে ২ টাকা ৪৩ পয়সা আর আয় হয়েছে ৬২ পয়সা। পণ্য পরিবহনে প্রতি কিলোমিটারে টন প্রতি খরচ হয়েছে প্রায় ৯ টাকা। সেই হিসাবে প্রতি বছর প্রায় ১,৫০০ কোটি টাকার লোকসান গুনতে হয়েছে রেলকে। রেলওয়েতে দায়িত্ব পালন করা সাবেক কর্মকর্তা বলছেন, খাতোয়ারি ব্যয়ের কোনো হিসাব না রাখায় লোকসানের সঠিক হিসাব মিলছে না। এই ট্রেনগুলোর পিছনে রেলের ব্যয় কত হয়েছে বা কত হচ্ছে, এইটা কখনোই রেল ক্যালকুলেশন করে না, বা করার মতো ক্যাপাবিলিটি তাদের আদৌ আছে কিনা এটা সন্দেহ আছে। কারণ এই ব্যয়টাকে হিসাব করতে গেলে অনেক কিছু চলে আসবে। সাপোজ গত বছরে যদি আমি ব্যয় দেখাতে যাই, গত বছরে আমার কত ক্রয়, কত পারচেজ, কত কনস্ট্রাকশন, কত মেইনটেনেন্স, অনেক কিছু চলে আসে। তো এগুলো সেগমেন্ট ওয়াইজ এটা করা রেল এখন পর্যন্ত ট্রাই করেনি, বা এখন পর্যন্ত সম্ভব কিনা আই এম ইন ডাউট। রেলকে সহসায় লাভজনক করা কঠিন বলে মনে করেন কর্মকর্তারা। আর বিশেষজ্ঞরা বলছেন, অনিয়ম দুর্নীতি কমাতে না পারলে পরিস্থিতির উন্নতির আশা নেই। লসের পরিমাণ কমিয়ে আনা, লাভের পরিমাণ বাড়াতে গেলে প্রথম যে জিনিসটা রেলকে করতে হবে, দুর্নীতির ফাঁক ফোকর সব বন্ধ করতে হবে, অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা প্রজেক্টের ক্ষেত্রে, প্রত্যেকটা কেনাকাটার ক্ষেত্রে। সাথে পরিবহনকে বাড়াতে হবে, গুডস ট্রেনকে বাড়াতে হবে। আয় সারা পৃথিবীতে আয় করে কিন্তু মাল পরিবহনে রেল, যাত্রী পরিবহনে নয়। আসলে আমাদের মূল সমস্যা হলো ইঞ্জিন। আমাদের বিশেষ করে মিটার গেজে ইঞ্জিনের একটা বড় ধরনের সমস্যা রয়েছে, যার জন্য আসলে আমরা ওইভাবে আমাদের যে মালবাহী ট্রেনগুলো পরিবহন করতে অনেক সময় পারি না। তারপরেও আমরা চেষ্টা করি ঢাকা চট্টগ্রামে যে কন্টেনার ট্রেনগুলো চলে, তেলবাহী ট্রেনগুলো যেগুলো চলে, এগুলোর প্রায়োরিটি আগে দিয়ে চেষ্টা করা হচ্ছে যাতে কিনা আমাদের যে রাজস্ব আয়টা একটা বৃদ্ধি পর্যায়ে যায়। এসবের পাশাপাশি রেলে যাত্রী সেবার মান আরও বাড়ানোর পরামর্শ দিয়েছেন এই খাত সংশ্লিষ্টরা। কথায় আছে, টাকা দেখলে নাকি কাঠের পুতুল হা করে। আর রেলের ক্ষেত্রে অনেকে মজা করে বলেন, এখানে টাকা ছাড়া নাকি রেল লাইনের যে মরা পাথর সেটিও কথা বলে না। আর তাই এই খাতের বিজ্ঞজনরা বলছেন, যেহেতু এই সরকারের রাজনৈতিক কোনো চাপ নেই, তাই এখন এই সময় অনিয়ম, দুর্নীতি আর লোকসানের ভারে নিমজ্জিত যে রেল, সেটিকে টেনে তোলার। আর লোকসান কমাতে হলে সবার আগে প্রয়োজন ব্যয়ের খাত স্পষ্টকরণ এবং সেটির স্বচ্ছতা নিশ্চিত করা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামের সাগরিকায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশে একটি ফোম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিকেলে ফোম কারখানায় লাগা আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে পাশের
আরেকটি কারখানা ও 2টি বসতঘরে। খবর পেয়ে ঘটনাস্থলে নগরীর আগ্রাবাদ ও বন্দর ফায়ার স্টেশনের 5টি ইউনিট নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণও এখনও নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের অভিযোগ, ঘনবসতি এলাকায় পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে দীর্ঘদিন ধরে এই কারখানাটি চালু রয়েছে। সম্পূর্ণ অবৈধ, পরিবেশ অধিদপ্তরের কোনো সার্টিফিকেট নেই তাদের কাছে। প্রথমে জুটে আছে, জুট মিলটা অনেকদিন থেকে চলতেছে। এই জুট মিল থেকে মূলত আগুন সূত্র। সাধারণত আগ্রা থেকে আমাদের 3টা ইউনিট আসে এবং বন্দর থেকে 2টা ইউনিট আসে। এখানে এসেই আগুন নিবানোর কাজ এখন পর্যন্ত চলমান আছে, তবে আগুন নিবানোর শেষ না হওয়া পর্যন্ত কারণ এবং ক্ষয়ক্ষতিটা বলা যাচ্ছে না। যে কোনো মূল্যে 15 নভেম্বর কাকরাইল মসজিদে প্রবেশ করতে চায় ভারতের মাওলানা সাদপন্থী আলেম ওলামা ও তাবলিগের সাথীরা। বৈষম্য দূর করে এবারের ইজতেমায় নিজামুদ্দিনের অনুসারীদেরকে প্রথম পর্বে ইজতেমা করতে দেওয়ার দাবিও জানানো হয়। সেই সাথে দেশের সব মসজিদে দুপক্ষকেই তাবলিগের শান্তিপূর্ণ কার্যক্রম পরিচালনা নিশ্চিতের পরিবেশ তৈরির কথা বলা হয়। দুপুরে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, কাকরাইল মার্কাজ নিয়ে মিথ্যাচার করছেন জোবায়েরপন্থীরা। আইন অনুযায়ী কাকরাইল মার্কাজ নিজামুদ্দিনের অনুসারীদের তত্ত্বাবধানে পরিচালিত হবে। বিশ্ব ইজতেমার ঐতিহ্য ফিরিয়ে আনতে ইজতেমায় মাওলানা সাদের উপস্থিতি নিশ্চিত এবং উভয় পক্ষের জন্য স্থায়ীভাবে মার্কাজ পরিচালনার বন্দোবস্তের দাবি জানায় তাবলিগ জামাত বাংলাদেশ। কাকরাইল মসজিদ নিজ দখলে রাখার সিদ্ধান্ত নিয়ে দেশকে কঠিন সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে। মাদ্রাসার ছাত্র, উলামায়ে কেরাম এনাদেরকে জড়ো করে আরেকটি 1 ডিসেম্বর তৈরি করতে চাচ্ছেন। ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ সব পদে নিয়োগ পাচ্ছেন কট্টর ইসরায়েলপন্থীরা। মধ্যপ্রাচ্যের বিশেষ দূতের দায়িত্ব সামলাবেন ইসরায়েলের ঘনিষ্ঠ স্টিভ উইটকফ। এছাড়া মন্ত্রিসভায় জায়গা পাবেন বিভিন্ন সময় তেল আবিবকে অন্ধ সমর্থন দেয়া আরও কয়েকজন। নতুন সরকারে বড় দায়িত্ব পাচ্ছেন ধনকুবের ইলন মাস্ক। মসনদে বসার 2 মাস আগেই প্রতিরক্ষা, স্বরাষ্ট্রসহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বন্টন করে ফেলেছেন ট্রাম্প। গাজায় আগ্রাসন বন্ধে আরব মুসলিমরা এবার সমর্থন দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পকে। নির্বাচনী প্রচারণায় যুদ্ধের ইতি টানার ইঙ্গিত দিলেও ট্রাম্প এখন প্রশাসনে বসাচ্ছেন একের পর এক ইসরায়েলপন্থী নেতাকে। মধ্যপ্রাচ্যের যে কোনো সংঘাত সহিংসতা বন্ধে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অঞ্চলটির মার্কিন দূত। এই পদে ট্রাম্প এবার বসাচ্ছেন ইহুদি ধনকুবের স্টিভ উইটকফকে। কূটনৈতিক অভিজ্ঞতা না থাকলেও ট্রাম্পের দীর্ঘদিনের গলফ খেলারে সঙ্গী পাচ্ছেন গুরুদায়িত্ব। জাতিসংঘে মার্কিন দূত হিসেবে নিয়োগ পাচ্ছেন ইসরায়েল বিরোধী ছাত্র আন্দোলনের কড়া সমালোচনা করা এলিসে স্টেফানিক। প্রথম লাতিন বংশোদ্ভূত নাগরিক হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন সিনেটর মার্কো রুবিও। তিনিও তেল আবিবের কট্টর সমর্থক। আর প্রতিরক্ষা মন্ত্রী হচ্ছেন মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের উপস্থাপক পিট হেগসেথ। মার্কিন সামরিক বাহিনীতে কাজের দীর্ঘ অভিজ্ঞতা আছে তার। মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন আলোচিত রাজনীতিক ক্রিস্টি নোয়েম। হোমল্যান্ড সিকিউরিটির দায়িত্ব পাওয়া নোয়েমের অধীনে থাকবে সিক্রেট সার্ভিসও। ট্রাম্পকে হত্যার চেষ্টার ঘটনায় ব্যাপক বিতর্কের মুখে পড়েছিল এই সংস্থা। ফ্লোরিডা সিনেটর মাইকেল ওয়ালশ হবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। আর গোয়েন্দা সংস্থা সিআইএর ডিরেক্টর হচ্ছেন জন র্যাডক্লিফ। ইলন মাস্কের জন্য তো রীতিমতো নতুন বিভাগই খুলছেন ট্রাম্প। হোয়াইট হাউসে ঢুকেই চালু করবেন সরকারি দক্ষতা বিষয়ক বিভাগ, যার অধীনে অপচয় রোধে খরচ কমানো সহ সরকারকে বিভিন্ন পরামর্শ দিবেন বিশ্বের শীর্ষ ধনকুবের। তার ডেপুটি হিসেবে থাকবেন ভারতীয় বংশোদ্ভূত রিপাবলিকান নেতা বিবেক রামাস্বামী। পরিবেশ ও সুরক্ষা সংস্থার প্রধান ট্রাম্পের দীর্ঘদিনের মিত্র জেলডিন। আরকানসাসের সাবেক গভর্নর মাইক হুকাবিকে মনোনীত করা হয়েছে ইসরায়েলের রাষ্ট্রদূত। এর আগে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে প্রচার শিবিরের কোচেয়ার সুজি ওয়াইলসের নাম ঘোষণা করেছিলেন ট্রাম্প। মুস্তফা মাহমুদ, যমুনা নিউজ। জাতিসংঘের 29তম জলবায়ু বিষয়ক সম্মেলনে গিয়েও ইসরায়েলকে তুলোধনা করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। বলেন, গাজায় পরিবেশের বিপর্যয় ঘটাচ্ছে তেল আবিব। মঙ্গলবার COP29 সম্মেলনের ভাষণে এসব কথা বলেন তিনি। দাবি করেন, ইসরায়েলি হামলার কারণে উপত্যকার মাটিতে যে পরিমাণ রাসায়নিক পদার্থ মিশেছে তাতে ইতিমধ্যেই গাজার শিশুদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে। এ সময় পরিবেশ বিপর্যয়ের জন্য দায়ীদের আন্তর্জাতিক আদালতে জবাবদিহিতার দাবিও জানান এরদোগান।
নারী, শিশু, বৃদ্ধদের ওপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। এর পাশাপাশি চলছে পরিবেশগত নিধনযজ্ঞ। ইসরায়েলি হামলার কারণে মাটিতে আর ভূগর্ভস্থ পানিতে যে রাসায়নিক পদার্থ মিশে যাচ্ছে, তাতে এরই মধ্যে গাজার শিশুদের ভবিষ্যৎ অন্ধকার। আমি মনে করি যারা এই মানবিক ও পরিবেশগত বিপর্যয়ের পেছনে, তাদের আন্তর্জাতিক আদালতে জবাবদিহিতার আওতায় আনা উচিত।